এইটা মেঘালয় সীমান্তে বাংলাদেশের গারো পাহাড়ের শেষ গ্রামের শেষ বাড়ি। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটা তা নিয়ে বিতর্ক আছে। সরকারিভাবে তাজিংডং বলা হলেও সাকাহাফংকেই মূলত সর্বোচ্চ ধরা হয়, কিন্তু বাংলাদেশের আয়তনে সবচেয়ে বড় পাহাড় কোনটা তা নিয়ে খুব একটা বিতর্ক নেই। সবাই এক বাক্যেই বলে থাকেন গারো পাহাড়। প্রায় ৮,১৬৭ বর্গ কিলোমিটার বিস্তৃত এই গারো পাহাড়, যেটা একই সাথে শেয়ার করে বাংলাদেশ এবং ভারত। এই পাহাড়ের বাংলাদেশ অংশ শেরপুর, জামালপুর, নেত্রকোনা সহ আরও কয়েকটি জেলা জুড়ে বিস্তৃত। দেশের সবচেয়ে বড় এই পাহাড়ের সৌন্দর্য দেখতে আর সেই সাথে এই পাহাড়ের অধিবাসীদের ব্যতিক্রমী জীবনযাত্রার মধ্যে বিচিত্র বিবাহ, নলকূপে অটোমেটিক পানি ওঠা আর সৌহার্দ্যপূর্ণ ভালোবাসার অভিজ্ঞতা নিতে আজ আমি এসেছি শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার গারো পাহাড়ের শেষ গ্রাম হারিয়াকোনা। মেঘালয় সীমান্তের কাছাকাছি বাংলাদেশের যতগুলো দৃষ্টিনন্দন জায়গা রয়েছে তার মধ্যে একটা হচ্ছে এই গারো পাহাড়। গারো পাহাড়ে বসবাস করেন গারো সম্প্রদায়ের মানুষজন, আর সেই গারো সম্প্রদায়ের মানুষজনের জীবনযাত্রা আর তাদের যত কর্মকাণ্ড সব কিছু দেখার চেষ্টা করেছি আমি ঘুরে ঘুরে, যেগুলো আমাকে প্রত্যেকটা মুহূর্ত নিয়ে গিয়েছে একটা অন্য জগতে। গারো পাহাড়ের শেষ গ্রাম হারিয়াকোনা যাওয়ার জন্য পৌঁছেছি শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার মেঘাদল বাজারে। এখান থেকে হারিয়াকোনা পৌঁছানোর মাধ্যম দুইটা, মোটরসাইকেল অথবা ভ্যান গাড়ি। আমরা বেছে নিয়েছি দ্বিতীয়টাই। ভ্যান গাড়িতে করে বৃষ্টিতে দুর্গম হয়ে যাওয়া রাস্তা ধরে যতই এগিয়ে চলেছি ততই সৌন্দর্য যেন আমাকে ঘিরে ধরতে শুরু করেছে। পথের প্রতিটা বাঁক যেন এক একটা জীবন্ত ফটো ফ্রেম। যাত্রাপথে পাহাড়ি রাবার বাগান, ৯০ দশকের মতো ঘোড়ার গাড়ির যাতায়াত সহ সকল দৃশ্যই আমার চোখে ধরা দিয়েছে সিনেমার ফ্রেমের মতো। এসব কিছু দেখতে দেখতেই কখন যে হারিয়াকোনা বাজারে পৌঁছেছি তা বুঝতেই পারিনি। এখান থেকে গ্রামের ভেতরে যেতে হলে এবারে হেঁটে যেতে হবে। মোটরসাইকেল থাকলে অবশ্য আরও খানিকটা পথ এগিয়ে যাওয়া যেত। হারিয়াকোনা বাজার থেকে বেরিয়ে চলেছি গ্রামের শেষ প্রান্তে, শেষ প্রান্তের শেষ বাড়িটা, যেটা পার হলেই বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ভারতের মেঘালয়ে। এই পথে বেশ কিছু ছোট ঝিরি বা খাল আছে, যার উপরে আছে কাঠের ব্রিজ। সেগুলো আমাকে সত্যি অভিভূত করতে শুরু করেছে এরই মধ্যে। পথের দুধারের ফসলি জমি আর সেখানে কাজ করতে থাকা গারো নারীদের পরিশ্রম দেখতে দেখতে এগিয়ে চলেছি। এই দৃশ্যগুলো সত্যিই আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে বইয়ের পাতায় পড়া গারো সম্প্রদায়ের জীবনযাত্রার কথা। যেন মনে হচ্ছে বইয়ের লেখা লাইনগুলো উঠে এসেছে বাস্তবে। গারো পাহাড়ের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখানে বেশ কিছু নলকূপে অটোমেটিক পানি ওঠে। গারো পাহাড়ের মধ্যে এই টিউবওয়েলগুলোতে পানি অটোমেটিক পড়তেই থাকে। এই পানির ধারা যেন শেষ হয় না। এখানকার এই যে পাহাড়ি পানি একটু খেয়ে দেখা যেতে পারে। পানির স্বাদ কিন্তু চমৎকার এবং ঠান্ডা। এই টিউবওয়েলগুলো এই পাহাড়ে অনেকগুলো জায়গাতে দেখা যায় এবং সেই প্রত্যেকটা জায়গাতে কোথাও টিউবওয়েল পাম্প করা লাগে না, অটোমেটিক পানি বের হয়। অটোমেটিক ওঠা এই পানির শীতলতা যেন প্রাণ জুড়িয়ে দিল মুহূর্তেই। লক্ষ্য এখনও গারো পাহাড়ের এই শেষ গ্রামের শেষ বাড়িটা। বাড়ির কথা বলতেই মনে পড়ল, গারোদের বেশিরভাগ বাড়িঘর মাটির তৈরি। তবে ইদানিং কিছু পাকা ঘর এবং টিনের ঘরও দেখা যায়। গারো পাহাড়ের সাথে প্রায় ৪,৫০০ বছরের বেশি সময় ধরে সম্পর্ক যাদের, তারাই হলেন গারো সম্প্রদায়, যারা মূলত এসেছিলেন তিব্বত থেকে।
গারো নামটি তারা অফিসিয়ালি পরিচয় দেওয়ার জন্যই ব্যবহার করে থাকেন, তবে নিজেদের মধ্যে তারা আচিক বলে পরিচিত। অন্তত প্রমিশ দিদি তো তেমনটাই বললেন। আপনারা যখন নিজেদের মধ্যে নিজেদের পরিচয় দেন, আমরা যেরকম মানে বাঙালি হোক বা অন্য যারাই হোক আপনাদেরকে গারো বলে পরিচয় দেয়, কিন্তু আপনারা তো অন্য একটা পরিচয় মনে হয় পরিচিত হন, যে আচিক বা মান্দে এরকম কিছু একটা। এটা কি আচিক মান্দি একটা শব্দ নাকি আলাদা আলাদা শব্দ? হাচিক হলো মান্দি মানে হলো মানুষ, মান্দি মানে মানুষ, আর হাচিক মানে হলো যেটা আমাদের হলো গারো ভাষা যেটা বলে, আপনাদের যেরকম হলো ওই যে বাংলা ভাষা, যাতে হলো বাঙালি, ভাষা হলো বাংলা, এরকম আমাদের মধ্যে হলো। আচ্ছা আচ্ছা, আচিক বলে আপনারা নিজেদের পরিচয় ভাষার কথা বোঝান। ভাষা থেকে শুরু করে হাচিক হলো একটা ভাষা, কৃষ্টি ভাষা থেকে শুরু করে আচিক বলতে হলো গারো পরিচয়। গারো পরিচয় মানে আমি যেটা হচ্ছে পড়েছি আর কি, এটা তো আসলে আপনাদের কাছে আমার কখনো আগে যোগাযোগ হয়নি, যেটা আমি জানি না, পড়েছি যেটা সেটা হচ্ছে আচিক মান্দি বলতে আপনারা নাকি পাহাড়ের মানুষ এরকম বুঝান। আচিক বলতে হলো আমরা গারো, সব গারো জাতিকে বুঝাই আচিক মানে। আর মানুষ যেটা হলো মান্দি, ওটা হলো মান্দি মানে হলো মানুষ, মানুষ তো সবাই। জাতিকে। গারো সম্প্রদায়ের পরিবার মূলত মাতৃতান্ত্রিক। এখানে মাই পরিবারের প্রধান থাকেন। এখানে মহিলারা যেমন কাজকর্ম করেন, তেমনি মেয়েরাই সম্পত্তির অংশীদার হয়, ছেলেরা হয় না। তবে এখন বিশেষ বিশেষ ক্ষেত্রে ছেলেদেরকে সম্পদের অংশীদার করা হয়। এটা আসলে ওদের নীতির বাইরে, যে বাবা বা মা দুজনের সম্মিলিত একটা চিন্তাধারার মধ্যে এসে তখন তাদের নামে আলাদাভাবে সম্পত্তি লিখে দেওয়া হয়, কিন্তু প্রথাগতভাবে এরা আসলে সম্পত্তির অংশীদার হয় না। এই ঘটনার বিস্তারিত শুনেছি আমি প্রদীশন দাদার কাছে। মাতৃতান্ত্রিক হিসাবে পরিচিত, কিন্তু এখন তো ওই নিয়ম পালন করা হয় না। যদি মা বাবা যদি একটু পোলামান বা ছেলে মানুষ হলুক যাই হোক, যদি একটু দয়া মায়া থাকে যে ছেলের জন্য কিছু দিতে পারে, ওরা আলোচনা করে যেটা দেওয়া দিবে এটা দাবি ছাড়া। ওরা কোনো যার বোনের জন্য দিলেও বা ছোট বোনের জন্য দিলেও ওরা আগেই বলে দিবে যে এটা দাবি রাখবে না, এটা তোমার বাইকে দিছি, এটা দাবি করবে না। আরও ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে, এই গারো সম্প্রদায়ে ছেলেরা বিয়ে করে মেয়েদের বাড়িতে আসে, মেয়েরা বিয়ে করে ছেলেদের বাড়িতে যায় না, যেটা আমাদের সমাজে হয়ে থাকে। আমি একটা ইতিহাসে পড়ছিলাম, সেটা হচ্ছে বিয়ে করার পরে ছেলেরা মেয়েদের বাড়িতে আসে। হ্যাঁ। এটা কি সব মেয়েদের ক্ষেত্রে নাকি শুধুমাত্র বাড়ির ছোট মেয়ের ক্ষেত্রে? না, সব মেয়ের ক্ষেত্রে। সব মেয়ের ক্ষেত্রে। আমাদেরকে যখন বউ নিয়ে যায়, যে বাড়িতে আমরা যাই, আমরা জন্য জমি জমা দিয়েছে, নাহলে আমরা বউ যাবো 10 কাঠা হোক 1 একর হোক, মানে বউ হয়েও যাওয়ার রীতি আছে? কি আছে, কিন্তু গেলে তখন হলো মায়ের এখান থেকে, মায়ের সম্পদ থেকে ওই অন্যান্য বোন যেভাবে আসে ওইভাবে সমান অংশে সম্পদ পাবো না, পাবো কিন্তু কম পাবে। আচ্ছা আচ্ছা, সমান অংশে পাবো না। ওই নেওয়ার আগে হলো ওইগুলো হলো আগে লিখিত নিতে হয়। বিয়ের ক্ষেত্রে গারো সম্প্রদায়ের আরেকটা ইন্টারেস্টিং রীতি আছে, সেটা হলো একই মাহারির তথা একই গোত্রের ছেলে মেয়ের মধ্যে বিয়ে করা যাবে না। এক মাহারির ছেলে অন্য মাহারির মেয়ের সাথেই কেবল বিয়ে করতে পারবে। জি জি, আমরা তো এক গ্রুপেরটা নিতে পারি, নিতে পারেন না, এরকম ব্যাপার আছে। জি, আপনাকে বিবাহ করতে হচ্ছে অন্য আরেকটা গ্রুপের সাথে। হ্যাঁ হ্যাঁ, অন্য একটা মাহারি। মাহারি বলে। জি জি, মাহারি। যেটা আমরা প্রথমে যেটা আলোচনা করলাম না, এটা মাহারি হিসেবে আমরা পরিচিত। যেমন আমি মরং মাহারি, কিন্তু আমি মরং মাহারিরে বিয়ে শাদী করতে পারবো না, সাংমার মতে যেতে হবে। হ্যাঁ, অন্য কোনো মাহারির মতো। আর এখান থেকেই জন্ম নেয় আরেকটা ইন্টারেস্টিং জিনিস। স্বামী স্ত্রী যেহেতু ভিন্ন মাহারির, তাই খেলাধুলার সময় দুজন দাঁড়িয়ে যায় আলাদা দলে। যেমন ধরেন আমাদের সমাজে হয়তো স্বামী আর্জেন্টিনা, স্ত্রী ব্রাজিল সাপোর্টার, এমন ঘটনা মাঝে মধ্যেই ঘটে। আর গারো সমাজে ব্যাপারটা বাধ্যতামূলক, স্বামী এক দলে, স্ত্রী অন্য দলে। খেলাটা তখন হয়ে ওঠে আরও জমজমাট। আচ্ছা, খেলার কথা বলতে গিয়ে মনে পড়ল, আগামীকাল গারোদের বিভিন্ন মাহারির মধ্যে ফুটবল খেলা হবে, যেখানে এক মাহারি প্রতিপক্ষ হবে অন্য মাহারির। আগামীকালের সেই খেলাটা দেখে তবেই যাব মেঘালয়ের প্রান্তে থাকা শেষ বাড়িটায়। মাঠের কাছে যখন হাজির হয়েছি তখন অলরেডি খেলা শুরু হয়ে গেছে। চারিদিকে অসংখ্য দর্শক, ভিন্ন ভিন্ন মাহারির। আমার সবচেয়ে ভালো লেগেছে বেশ কিছু বাঙালি এই খেলাটা উপভোগ করার জন্য এসেছেন। গারোদের সাথে বসেই
খেলা দেখছেন তারা। এই সম্প্রীতির বন্ধন আমাকে সবচেয়ে বেশি খুশি করেছে। এই টুর্নামেন্টের সভাপতি জীবনরং দাদার সাথে বেশ খানিকক্ষণ গল্প হলো। তিনিই জানালেন মাহারিগুলোর মধ্যে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি করতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। মানে যখন বৃষ্টির শেষের দিকে অথবা হলো শীতের শুরুতে এই সময়গুলোতে আমরা আয়োজন করে থাকি এই হারিয়াকোনাতে এই মাহারি ফুটবল টুর্নামেন্টগুলো গারো আমাদের জনগোষ্ঠীদের জন্য। হ্যাঁ, অবশ্যই আমাদের হারিয়াকোনাতে যে মানে গোষ্ঠীর একটা হলো সম্প্রীতি বন্ধন, এটা হলো অনেক মানে মজবুত আর হচ্ছে অনেক মানে অ্যাক্টিভ। আরও সেগুলোকে অ্যাক্টিভ করার জন্য, আরও মেলবন্ধন করার জন্য, আরও যেন প্রত্যেকটা গোষ্ঠীর সাথে সম্পর্ককে আরও হলো মানে সুন্দর করার জন্য হচ্ছে এই আয়োজন। গতকাল আমি যখন গারো সম্প্রদায়ের খেলার কথা শুনেছিলাম তখন ভেবেছিলাম সম্ভবত এদের নিজস্ব কোনো খেলা, কিন্তু এটা যে ফুটবল টুর্নামেন্ট তা আমি ভাবিনি। দুর্দান্ত খেলা উপভোগ করে আবারও গ্রামের শেষ প্রান্তের দিকে হাঁটা ধরেছি। পাহাড়ে যারা বসবাস করেন তাদের বরাবরই আমার হিংসা হয়। এই চমৎকার প্রকৃতির মধ্যে থেকে প্রাকৃতিকভাবে সুস্থতা ধরে রেখেই কাটানো জীবন আর আমাদের মতো আবর্জনার শহরে জীবন কাটানো আকাশ পাতাল ব্যবধান। এখানে পাহাড়ের জীবন তো মনে হয় আপনাদের কষ্টের, তবে প্রাকৃতিক জীবন। কষ্টে না, পাহাড়ি জীবনে আরো সবচেয়ে মজার জীবন। মজার জীবন না? গতকাল প্রমিশ দিদির সাথে অনেকক্ষণ গল্প করেছিলাম, জেনেছিলাম গারো সম্প্রদায় সম্পর্কে অনেক কিছু। আসল কথা হলো আমরা হলো নিরিবিলি এলাকা পছন্দ করি। কারোর সাথে হলো কেলেঙ্কারি বা কারোর সাথে হলো জগাজাতি করে এক জায়গার মধ্যে থাকার হলো আমাদের এই জিনিসটাই হলো পছন্দ না। 20টা গ্রাম একটা ক্লাস্টারে, 20টা গ্রামের মধ্যে 19টা গ্রাম মুসলমান গ্রাম, 1টা গ্রাম হলো আমাদের আদিবাসী গ্রাম। এর মধ্যে বাকিগুলাতে যেগুলো আছে অফিস থেকে যেটা জরিপে যেটা পাইলাম, আমাদের গ্রামের মধ্যে শিক্ষিত বেশি। হাঁটতে হাঁটতে অনেকখানি উপরে উঠেছি। বান্দরবানের পাহাড়ের ট্রেকিংয়ের সাথে এর মূল পার্থক্য হচ্ছে এখানে মোটামুটি সমতলের ফিল পাওয়া যায়। খাড়া পাহাড় ধরে উপরে খুব কমই ওঠা লাগে, অন্তত বান্দরবান বা অন্যান্য পার্বত্য অঞ্চলের তুলনায়। যাত্রাপথে দেখেছি গারোদের বাড়িঘর আর তাদের কর্মব্যস্ততা। একটা সময় পৌঁছে গেছি সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে। এইটা মেঘালয় সীমান্তে বাংলাদেশের গারো পাহাড়ের শেষ গ্রামের শেষ বাড়ি। এই বাড়িটা পার হয়ে পাহাড় বেয়ে খানিকটা উপরে উঠলেই দেখা যায় মেঘালয়ে। বাড়িতে কোনো পুরুষ মানুষ চোখে পড়ল না আমার। মহিলারা যারা আছেন তারাও কথা বলতে চাইলেন না ক্যামেরার সামনে। সে কারণে খুব বেশিক্ষণ আর দাঁড়ালাম না আমি। ফিরতি পথে পা বাড়ালাম অসংখ্য স্মৃতি আর ফিরে আসার আমন্ত্রণ নিয়ে। প্রমিশ দিদি আমাকে বলেছেন পরের বার যেন তার সাথে আগেভাগে যোগাযোগ করে যাই আমি। তিনি নিজের সাথে থেকে এই গ্রাম, গারো সংস্কৃতি আর পাহাড়ের জীবনযাত্রা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন আমাকে। এই ভিডিও আপনাদের ভালো লাগলেই হয়তো আবার ফিরবো আমি গারো পাহাড়ে, যেখান থেকে শিখব পাহাড়ি জীবনের নানান অধ্যায়। যেগুলো আমি এবারের জার্নিতে দেখেছি, উপলব্ধিতে আনব সেগুলোই। স্রষ্টা কি তবে আমাকে ভ্রমণের মাধ্যমে নিজের উপলব্ধিকে বিকশিত করতেই বেছে নিয়েছেন?